আইনি ভিত্তি ছাড়া সনদে সই করবে না এনসিপি। পিআর দাবির সুরাহা না করায় অনিশ্চিত জামায়াত। নোট অফ ডিসেন্ট অন্তর্ভুক্ত থাকলে সিদ্ধান্ত নেবে বিএনপি। আশা ছাড়ছে না কমিশন। রাকসুতে ভোট উৎসব শেষ, চলছে গণনা। কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদল শিবিরের। ফলের জন্য অপেক্ষা করতে হতে পারে সকাল পর্যন্ত, জানালেন উপাচার্য। চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুনে জ্বলছে তোয়ালে কারখানা। ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে নৌ বিমান বাহিনী, বিজিবিও। দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা। জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের আবেদন প্রসিকিউশনের। চানখারপুল হত্যা মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদের সাক্ষ্য ও জেরা সম্পন্ন। এবং এইচএসসি পরীক্ষায় 2 দশকের মধ্যে পাসের হার সর্বনিম্ন। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ প্রায় 59%, কমেছে জিপিএ 5। এবারও এগিয়ে মেয়েরা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। জুলাই সনদ স্বাক্ষরের আগের দিনও বিভিন্ন দলের আপত্তির মুখে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিষয়টিকে ঝুলিয়ে রেখেছে বিএনপিও। দলটি সনদে সই করবে কিনা জানতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, নোট অফ ডিসেন্ট অন্তর্ভুক্ত থাকলে স্বাক্ষর করবে বিএনপি। নতুন করে পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। মিজানুর রহমানের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। তৃতীয় দিনের মতো ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে গণসংযোগ। সর্বস্তরের মানুষের সঙ্গে অংশ নিচ্ছেন মতবিনিময়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জেলার বিভিন্ন প্রান্তে চষে বেড়াচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট স্কুল মাঠে সর্বস্তরের মানুষের সঙ্গে বৃহস্পতিবার দুপুরে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি অভিযোগ করেন, নতুন করে পিআর পদ্ধতির কথা বলে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কয়েকটা দল, রাজনৈতিক দল পিআর নিয়ে খুব চিৎকার করতেছে। সবাই যদি একমত হয় তাহলে মানুষ চিন্তা করে দেখবে। ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে যে কারা যাবে, পিআর হবে কি হবে না। দেশের মানুষের সঙ্গে বিএনপিও আর হানাহানি রাজনীতি দেখতে চায় না মন্তব্য করে বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, নির্বাচন নিয়ে আর কোনো আপোষ নয়। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না। এদিন সন্ধ্যায় রানীশংকৈল উপজেলায় এক পথসভায় বিএনপি মহাসচিব বলেন, কোনো দল জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে মত দিচ্ছে। বিএনপি সেই সনদে সই করবে কিনা তার জন্য শুক্রবার পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে বললেন মির্জা ফখরুল। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলোতে আপনার কনসেন্ট দেয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচন দিনেই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনই আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। দেশের উন্নয়নের স্বার্থে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষের কাছে ধানের শীষ মার্কায় ভোট চান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত সহ সমমনা 7 দল। সংসদের নিম্নকক্ষে পিআর দাবিতে ছাড় দিতেও নারাজ তারা। অন্যদিকে এনসিপি জানিয়ে দিয়েছে, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না জাতীয় নাগরিক পার্টি। আর সনদে 72-এর সংবিধানের 4 মূলনীতি সংযুক্তি চায় বাম দলগুলো।
জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে জামায়াত সহ সমমনা 7টি দল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইলে এ আয়োজনে যোগ দেন দলগুলোর শীর্ষ নেতারা। বক্তব্যে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তির দাবি তোলেন নেতারা। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সংসদের উভয় কক্ষেই পিআর পদ্ধতি প্রয়োজন বলে মন্তব্য করেন তারা। দাবি পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে অনীহা প্রকাশ করেন কেউ কেউ। যারা লেখক, চিন্তাবিদ, বুদ্ধিজীবী সবাই এক জায়গায় বলছে এক্ষুনি প্রয়োজন পিআর সিস্টেমে নির্বাচন হওয়া। জুলাই জাতীয় সনদ যে খসড়া তৈরি করা হয়েছে তার মধ্যে এই উভয় হাউজে পিআর পদ্ধতির প্রস্তাবকে অন্তর্ভুক্ত করুন। বিফোর ন্যাশনাল ইলেকশন আমাদের এই গণভোটটা দিতে হবে এবং আমরা মনে করি প্রায় সব দল যে নভেম্বরেই গণভোট হওয়ার হচ্ছে উপযুক্ত সময়। এদিন বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিবি, বাসদ সহ 4টি বাম দল। নেতারা বলেন 72-এর সংবিধানের 4 মূলনীতি জুলাই সনদে সংযুক্ত না করলে অনিশ্চিত হতে পারে সনদ স্বাক্ষর। সংবিধানের যেগুলো কাঠামোগত দিক, সেই কাঠামোগত দিকগুলো সংস্কারের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করা, একমত হওয়া, এটাই হওয়া দরকার, এটাই আমরা বলেছি। আদর্শিক এবং যেগুলো আমাদের আদর্শিক প্রশ্ন, সেই আদর্শিক প্রশ্নে চাইলেই কিন্তু আমরা একমত হতে পারবো না। এর আগে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবেন না বলে সাফ জানান নেতারা। জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটার একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয় নাই। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজড একটা ডকুমেন্ট হয়েছে। ঐক্যমত্য কমিশনের 10 মাসের সংস্কার আলোচনা শেষে জুলাই সনদ স্বাক্ষরের ঠিক আগ মুহূর্তে দলগুলোর এমন ভিন্ন মতে দেখা দিয়েছে স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদে স্বাক্ষর নিয়ে বিভিন্ন দলের মতভিন্নতা থাকলেও সবাই অংশ নিয়ে স্বাক্ষর করবেন বলে আশাবাদী ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। শুক্রবার কোনো দল স্বাক্ষর না করলে পরবর্তীতে সুযোগ রয়েছে বলেও জানান আলী রিয়াজ। এদিকে ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে 31 অক্টোবর পর্যন্ত। আগামীকাল জাতীয় সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠানে আমি সকলকে আমন্ত্রণ জানাই। আমাদের চেষ্টা থাকবে আমরা সকলে মিলে উপস্থিত থাকব। আমরা প্রত্যেকটি দল, রাজনৈতিক শক্তি, জোট, পাশাপাশি নাগরিকদের প্রতি আহ্বান জানাই, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন এই নতুন যাত্রার ক্ষেত্রে, নতুন অধ্যায়ের ক্ষেত্রে আপনারা অংশীদার হন। কেননা এই যাত্রা শুরু হয়েছিল অনেকদিন আগে। এই যাত্রায় কেবলমাত্র আমরা একটি পর্যায়ে উপনীত হয়েছি যাকে সামনে নিয়ে যেতে হবে, অগ্রসর করতে হবে। কমিশনের মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা কমিশনের পক্ষ থেকে এটা সুস্পষ্টভাবে জানাতে চাই যে কমিশনের এই মেয়াদের মধ্যে কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট, পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তারেক রহমানের পক্ষে আমন্ত্রণ গ্রহণ করেন একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেত্রীকে দাওয়াতপত্র পৌঁছে দেন কমিশনের প্রতিনিধিরা। এ সময় কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, দাওয়াতের পাশাপাশি প্রধান উপদেষ্টার সালাম পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সফলতা কামনা করে জানিয়েছেন, বেগম খালেদা জিয়া মনে করেন এটি বাংলাদেশের জন্য বিরাট মাইলফলক, সুন্দর ভবিষ্যৎ সৃষ্টির বিষয়ে বিরাট ভূমিকা পালন করবে। এমন মাহেন্দ্রক্ষণে আমন্ত্রণ পেয়ে অত্যন্ত আনন্দিত ও স্বাগত জানিয়েছেন বলেও মন্তব্য করেন ডক্টর বদিউল আলম। তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি মনে করেন যে এটা বাংলাদেশের জন্য একটা নতুন একটা বিরাট মাইলফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের কাছেও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্যরা। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরাস্থ জামায়াত আমিরের বাসভবনে যান কমিশন সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াত আমিরকে অংশ নেওয়ার অনুরোধ করেন। এ সময় রাষ্ট্র সংস্কারে কমিশনের দীর্ঘদিনের ত্যাগকে জাতি স্মরণ রাখবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। কার্ডটা কিন্তু আপনি খুলেও দেখতে পারেন, কারণ এটা এমন এক কার্ড প্রফেসর ইউনূস নিজে ডিজাইনটা গাইড করছে যে মানুষ এটাকে সুভেনির হিসেবে প্রিজার্ভ করে। ৩ যুগ পর রাকসুতে ভোট উৎসবের পরে এখন চলছে গণনা কার্যক্রম। দিনভর শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও শেষের দিকে এসে ভোট কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও শিবির প্যানেল। তবে ছোটখাটো কিছু সমস্যা ছাড়া বড় কোনো অভিযোগ নেই বলে জানান উপাচার্য। ক্যাম্পাসে জুড়ে উৎসবের আমেজ। দীর্ঘ ৩৬ বছর পর রাকসু নির্বাচনে ভোট উৎসব শেষে এখন চলছে গণনার কার্যক্রম। ভোট গ্রহণ শতভাগ সুষ্ঠু হয়েছে দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ফলাফল পেতে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ওভারনাইট লাগতে পারে আমার ধারণা আর কি, মানে শেষ করতে হয়তো সারা রাত লেগে যেতে পারে। এদিকে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চললেও দুপুরের দিকে কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ করেন ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী। অভিযোগ পেয়েছি তারা জাল ভোট করেছে, তারা কিন্তু এটা প্রমাণ করতে পারেনি যে জাল ভোট করেনি। 100 ব্যালট পেপার আগে থাকতে সিগনেচার করে রাখার এই নিয়মটি তাকে কে দিল বা কেন করলো, এটার জবাবের আওতাধীন। ছাত্রদল নিয়মিত তোয়াক্কা না করে খালেদা জিয়া হল, হবিবুর রহমান হলের ভোট কেন্দ্রের পাশে কয়েকটা বুথ স্থাপন করেছে, অথচ বুথ স্থাপন করার অনুমতি ছিল না। ক্যাম্পাসে ছাত্রদল, যুবদল ও বিএনপির বহিরাগতরা অনেকেই প্রবেশ করছে। অভিযোগ আমলে নিয়ে সমাধানের আশ্বাস দেন উপাচার্য। যে কোনো অভিযোগ তারা যেন নির্বাচন কমিশনকে জানায় এবং নির্বাচন কমিশনের কাছেও আমার প্রত্যাশা যে কোনো অভিযোগ আপনারা সিরিয়াসলি দেখবেন। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন শিক্ষার্থীরা। রাকসু নির্বাচনে ভোটার ২৮,৯০১ জন। কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৬০ প্রার্থী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, আমরা যখন এই সম্প্রচারটি শুরু করছি ঠিক তখন কিন্তু এখানে আরও একটি কেন্দ্রের যে ফলাফল সেটি ঘোষণা করা হলো। আমি একটু শোনাতে চাই দর্শকদের জন্য। সেটি হচ্ছে কেন্দ্র রহমতুন্নেসা হল। রহমতুন্নেসা হলে আমরা দেখতে পাচ্ছি যে শিবির সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ তিনি 630 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। পাশাপাশি ছাত্রদলের শেখ নূর উদ্দিন আবির তিনি 186 ভোট পেয়েছেন। জিএস পদে সালাউদ্দিন আম্মার তিনি স্বতন্ত্র পদপ্রার্থী, অর্থাৎ জিএস পদপ্রার্থী, তিনি 589 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে বিন ফাহিম রেজা শিবির সমর্থিত প্যানেলের, তিনি পেয়েছেন 320 ভোট। এছাড়া এজিএস পদে শিবির সমর্থিত সালমান সাব্বির তিনি পেয়েছেন 349 ভোট। ছাত্রদল সমর্থিত যিনি এজিএস পদপ্রার্থী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এশা তিনি পেয়েছেন 289 ভোট। এভাবে আমরা এর আগের বুলেটিনে জানিয়েছিলাম যে একটি কেন্দ্রের ফলাফল, এখন পর্যন্ত 5টি কেন্দ্রের ফলাফল দেওয়া হয়েছে এবং 5টি নারী যে হল রয়েছে, নারী হল, সেটি এখানে দেওয়া হয়েছে এবং 5টি নারী হলে আমরা দেখেছি যে হল সংসদ নির্বাচনে শিবির সমর্থিত যে প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা এগিয়ে রয়েছেন ভিপি, জিএস এবং এজিএস পদে এবং ছাত্র সংসদ নির্বাচনে যে প্রার্থী রয়েছেন তারা এবং এই বাকি যে 5টি রয়েছে ছাত্র সংসদ নির্বাচনে আমরা দেখেছি যে জিএস ছাড়া অর্থাৎ ভিপি এবং এজিএসে তারা এগিয়ে রয়েছেন। পাশাপাশি জিএসে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার। আমি একটু বলতে চাই যে বিশেষ করে আমরা এর আগের বুলেটিন একটি বলেছিলাম মুন্নুজান হল। আমরা একটু বলতে চাই যে কেন্দ্র 2 এটা হচ্ছে বেগম রোকেয়া হল। সেখানে ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ শিবির সমর্থিত তিনি 752 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ভিপি পদে জিএস পদে সালাউদ্দিন আম্মার স্বতন্ত্র তিনি পেয়েছেন 661 ভোট। এছাড়া এজিএস পদে সালমান সাব্বির তিনি পেয়েছেন 346 ভোট। কেন্দ্র নাম্বার 3 যদি বলতে চাই তাহলে বলতে হবে তাপসী রাবেয়া হল, ভিপি
ভিপি পদে এগিয়ে রয়েছেন মুস্তাকুর রহমান জাহিদ 473 ভোট, জিএস পদে এগিয়ে রয়েছেন সালাউদ্দিন আম্মার স্বতন্ত্র 408 ভোট। এছাড়া এজিএস পদে এগিয়ে রয়েছেন সালমান সাব্বির, তিনি পেয়েছেন 245 ভোট নিয়ে এগিয়ে রয়েছেন। এছাড়া কেন্দ্র নাম্বার 4 যেটি বেগম খালেদা জিয়া হল, সেখানে ভিপি পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন মুস্তাকুর রহমান জাহিদ 485 ভোট। জিএস পদে বরাবরের মতোই সালাউদ্দিন আম্মার স্বতন্ত্র 352 ভোট। পাশাপাশি এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের যিনি সালমান সাব্বির, তিনি 278 ভোট। অর্থাৎ এই যে 5টি নারী হল, নারী শিক্ষার্থীদের হল, সেখানে ফলাফল ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে শিবির সমর্থিত হল সংসদ নির্বাচন অর্থাৎ রাকসু নির্বাচনে ভিপি এবং এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। পাশাপাশি সালাউদ্দিন আম্মার যিনি স্বতন্ত্র পদপ্রার্থী, জিএস পদপ্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন এই 5টিতে। তো এখনই আসলে সব কিছু বলা যাবে না, কারণ 5টি হলের কেবলমাত্র ফলাফল ঘোষণা করা হয়েছে, আরও বেশ কিছু ফলাফল বাকি রয়েছে হলের। সেক্ষেত্রে হয়তোবা আমরা ধীরে ধীরে সেটি দর্শকদের জন্য সর্বশেষ তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচন আমার হাতে থাকা সবশেষ খবর। রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম। চট্টগ্রাম ইপিজেডে তোয়ালে তৈরির কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা করছে ফায়ার সার্ভিসের 23টি ইউনিট। যোগ দিয়েছে বিমান বাহিনী ও নৌবাহিনীর ইউনিটও। দাহ্য পদার্থ থাকায় দমকল কর্মীদের অব্যাহত চেষ্টায়ও কমানো যাচ্ছে না আগুনের তীব্রতা। কারখানার কর্মীরা নিরাপদে বের হয়ে গেছেন বলে দাবি ফায়ার সার্ভিসের। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ছে ব্যবসায়ী স্বপ্ন, আর কর্মস্থল হারান শ্রমিকরা। চট্টগ্রাম ইপিজেডে 4 নম্বর রোডের আদমস ক্যাপ নামে টাওয়াল তৈরির কারখানার 8 তলা ভবনের 5 তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে 6ষ্ঠ তলায়। বৃহস্পতিবার দুপুর 1:30টায় লাগা আগুন সময়ের সঙ্গে সঙ্গে ভয়াবহ হতে থাকে। আগুনের লেলিহান শিখায় উত্তপ্ত হয়ে পড়ে চারপাশ। ভবনের বেশ কিছু এসি এবং আশপাশের বৈদ্যুতিক তারের খুঁটি থাকায় এলাকাটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কিছুক্ষণ পরপর ভবন থেকে বিস্ফোরণ হয়ে জিনিসপত্র ছিটকে পড়তে থাকে। খবর পেয়ে নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। এরপর একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালান দমকল কর্মীরা। তাদের সঙ্গে যোগ দেয় বিমান ও নৌবাহিনীর ফায়ার সার্ভিস ইউনিটও। দায়িত্ব পালন করেন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের পোশাক কারখানাগুলোতেও। হঠাৎ করে আগুন লাগছে, তাড়াতাড়ি শ্রমিক হট করে নামে গেছে, নিচে নামে যাওয়ার পরেই আগুন চারিদিকে ছড়াই গেছে। কয়েকজন সিঁড়ি দিয়ে নামছিল, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সবাই নামতেছে। যখন বেশি আগুন লাগছিল তখন কেমিক্যালটা বেশি, যে এসিগুলো ফুটতে আছে গ্যাসের যেগুলা, আর এগুলা নিরাপত্তা কম। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, তারপরে আপনার বাংলাদেশ পুলিশ থেকে অনেকে লোক আসছে নিয়ন্ত্রণের চেষ্টা করতে, এখনো কিন্তু নিয়ন্ত্রণের বাইরে আগুন। কারখানাটিতে টাওয়াল ও মেডিকেল ইকুইপমেন্ট তৈরি হতো, যা পুরোটাই দাহ্য পদার্থ। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কারখানাটিতে থাকা বেশিরভাগ শ্রমিক কর্মচারীরা নিরাপদে বের হয়ে এসেছেন বলে দাবি ফায়ার সার্ভিসের। অলরেডি এর মধ্যে 20-25 জনের মতো আমরা রেস্কিউ করেছি, আর বাকি এখন আমরা সাহায্যে আছি। কিন্তু আগুন যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল না আসবে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না। 8 তলা ভবনের উপরে 2 তলা গোডাউন হিসাবে ব্যবহৃত হতো, আর নিচ তলাগুলো ছিল কারখানা। চট্টগ্রাম ইপিজেডের আদমস ক্যাপ নামে এই কারখানায় ঘন্টার পর ঘন্টা দাউ দাউ করে জ্বলা আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না ফায়ার সার্ভিসের অন্তত 13টি ইউনিট। এর মধ্য দিয়ে আরেকবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, এই ধরনের কারখানায় আগুন নেভানোর ক্ষেত্রে কতটা সক্ষম ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ইপিজেড থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি পার্থর কাছে। পার্থ, 12 ঘন্টা আগে ইপিজেডের একটি কারখানায় যে আগুন লাগার ঘটনা ঘটেছে, সে আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে আগুনের যে তীব্রতা কিংবা ভয়াবহতা ছিল সেটি কিন্তু অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। আমরা দেখছি এখন আগুনের ভয়াবহতা কিন্তু অনেকটাই কমে এসেছে। বিশেষ করে আসলে বলতে হয়, কিছুক্ষণ আগে আসলে মুষলধারে বৃষ্টি হয়েছে, আবার থেমে থেমে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেটি যেমন একদিকে উপকার করেছে, অন্যদিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সেই 12 ঘন্টা ধরে আমরা দেখছি টানা তারা পানি ছিটিয়ে যাচ্ছে, এবং দুপুরের পর থেকে নৌবাহিনী, বিমান বাহিনী সবাই সম্মিলিতভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এখানে কাজ করেছেন। বিশেষ করে দক্ষিণ দিকের আসলে যে আগুন ছিল সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই মুহূর্তে যে আগুন সেটি কিন্তু ভিতরে জ্বলছে, এবং সেটি কিন্তু আর এই মুহূর্তে ছড়িয়ে পড়ার
সম্ভাবনা নেই এমনটি আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিস। তারপরও ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে যেটি জানিয়েছেন, তাদের মূল কাজ হচ্ছে যেহেতু পার্শ্ববর্তী বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, কারখানা রয়েছে, সেখানে যাতে এই আগুন ছড়িয়ে পড়তে না পারে সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন। সেই কারণে কিন্তু তারা নিচ থেকে এই মুহূর্তে পানি ছিটাচ্ছেন। তবে এই ভবনটির কথা যদি বলি, আটতলা ভবনটি, এটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে, পুড়ে গেছে। এখানে যে মালামালগুলো ছিল সব পুড়ে গেছে। মেশিনারিসের কথা যদি বলি, সব মেশিনারিস এখানে পুড়ে গেছে। সেক্ষেত্রে কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই এবং কোনো কিছুই কিন্তু এখান থেকে বের করা সম্ভব হয়নি। একটু জানিয়ে রাখি, আজকে ঠিক 1টা থেকে 1:30টার মধ্যে কিন্তু এই আগুনের সূত্রপাত হয় এবং এরপর থেকে প্রথমে কিন্তু 8তলা থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং সেই ধোঁয়া থেকে কিন্তু এই আগুন কিন্তু এখনো প্রায় 12 ঘন্টা ধরে কিন্তু দাউ দাউ করে জ্বলছে। তবে এখানে কিভাবে আগুন লেগেছে সেই বিষয়টি কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি বা ফায়ার সার্ভিস আমাদেরকে জানাতে পারেনি। যখন পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসবে তখন হয়তো পুরো ভবনটি যখন তল্লাশি চালানো হবে তখন হয়তো বোঝার চেষ্টা করা হবে কিভাবে হয়তো আগুনটি লেগেছে বা লাগতে পারে। এবং এখানে যেসব যারা শ্রমিকরা ছিল, একটু জানিয়ে রাখি, সেসব সকল শ্রমিক বের হয়ে গেছেন এমনটি আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন। এবং আমরা যেহেতু দুপুরের পর থেকে এখানে আছি, এখনো পর্যন্ত কেউ আমাদেরকে কিন্তু আহত কিংবা নিহত হয়েছেন এমন কোনো খবর কিন্তু আমরা দেখিনি, এমন কোনো খবরও কিন্তু আমরা পাইনি। তবে মূলত যে বিষয়টি আসলে প্রায় 12 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হচ্ছে ইপিজেডের মতো একটি সংরক্ষিত এলাকায়, যেখানে কয়েক হাজার পোশাক কারখানা রয়েছে। এখানে এভাবে ভয়াবহ একটি আগুন আসলে সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের দক্ষতা বৃদ্ধি করা যায় কিনা, ভবিষ্যতে এই ধরনের বড় ঘটনা ঘটলে কিভাবে দ্রুততার সাথে সবাই একসাথে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সেই বিষয়টি কিন্তু ভেবে দেখার জন্য আসলে প্রশাসন কিংবা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। এখানে যারা শ্রমিকরা ছিলেন, সাধারণ মানুষজন ছিলেন, সবাই সেক্ষেত্রে তারা বলছেন এই 8তলা ভবনের লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। চট্টগ্রামে অনেক বড় বিল্ডিং আছে, সেখানে যদি 14তলা কিংবা 16তলা 20তলা ভবনে আগুন লাগে সেক্ষেত্রে কিভাবে তখন এই আগুন নিয়ন্ত্রণে আনবে সেই বিষয়টিও কিন্তু এখন ভেবে দেখার সময় হয়েছে এমনটি কিন্তু জানিয়েছেন সাধারণ মানুষজন। তবে এখানে যে আগুনের ভয়াবহতা ছিল, বিশেষ করে বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কিংবা রাত 9টা 10টা পর্যন্ত, সেই ভয়াবহতা কিন্তু অনেকটাই এখন কমে গেছে। এই মুহূর্তে আগুন যে ভিতরে জ্বলছে সেই আগুন ভেতরে রাখার চেষ্টা করছে ফায়ার সার্ভিস যাতে আর বাইরে আসতে না পারে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম ইপিজেড থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। মিরপুরের শিয়ালবাড়ির আগুন নিয়ন্ত্রণে এলেও ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস। এতে আশপাশের কারখানাগুলো বন্ধ রাখা হলেও ঝুঁকিতে এলাকাবাসী। রাজধানীতে এসব শিল্প কারখানা নিয়ন্ত্রণে আনতে না পারলে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তির হুঁশিয়ারি বিশেষজ্ঞদের। অপরদিকে নিহত 16 জনের লাশ হস্তান্তর হয়নি এখনো। পরিচয় শনাক্তের জন্য স্বজনদের সংগ্রহ করা হয়েছে ডিএনএ নমুনা। 16 তাজা প্রাণ কেড়ে নেয়া আগুন নিভে গেলেও শঙ্কামুক্ত হয়নি রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকা। 2 দিন পেরিয়ে গেলেও কেমিক্যাল গোডাউনের বিভিন্ন অংশ থেকে এখনো বের হচ্ছে বিষাক্ত ধোঁয়া। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সহ বিসিআইসির কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আবাসিক এলাকা থেকে শিল্প কারখানা সরানো না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি আরও ঘটতে পারে বলে আশঙ্কা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিল্লুর রহমান। সালফার ডাইঅক্সাইড আছে, নাইট্রিক অক্সাইড আছে, হ্যাঁ, তো যে এলিমেন্ট আছে এলিমেন্টারি গ্যাস এখানে ক্রিয়েট হয়েছে। গ্যাস ক্রিয়েট হওয়াতে এগুলা মোটামুটি টক্সিক। আশা করি আগামীকালের মধ্যে এটা এই ধোঁয়াটা কমে যাবে। ঘটনাস্থলে রাসায়নিক ছড়িয়ে থাকায় সম্পূর্ণরূপে অগ্নি নির্বাপনে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে পুনরায় আর বিস্ফোরণের ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে তারা। যেহেতু কেমিক্যাল, আপনারা জানেন যে এটাতে কিন্তু সাধারণ আগুনের মতো পানি দেওয়া বা সাধারণ আগুন যেভাবে নির্বাপন করি সেভাবে কিন্তু নির্বাপন করা যাচ্ছে না। এটা একটা প্রোটোকল আছে কেমিক্যালের আগুন নির্বাপনের, সেই প্রোটোকল মেনটেন করেই আমরা কিন্তু চেষ্টা করছি কাজটা করার জন্য। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 16 জনের লাশ এখনো পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরিচয় শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক ইউনিট। তবে লাশ হস্তান্তর কবে এখনো অজানা স্বজনহারা পরিবারগুলোর। আইনি প্রক্রিয়ার ধীরগতির কারণে ক্ষোভ জানান স্বজনরা। কর্তৃপক্ষ যারা আছে তারা এইটাকে মানে প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে সেটাকে আরো
কেমনে দ্রুত তাদেরকে আত্মীয় স্বজনের কাছে লাশটা দেওয়া যায় সেটা না করে তারা এখন আরো বিলম্ব করতেছে। আমরা তো হয়রানি হইতেছি, মানে কোথায় যাব, কার কাছে বলবো, এরকম কেউ করতেছে না। শুধু হয়রানি, লাশও পাচ্ছি না, 3 মন্দিরে লাশও পাচ্ছি না। বৃহস্পতিবার 10টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার 6টি লাশের ময়নাতদন্ত হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার চরম দণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামালেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে এই আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। হাসিনা ও কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও জানানো হয়েছে। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিষয়টি আদালতের উপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। নিহত হওয়ার সংবাদটি পৌঁছালো মোটরসাইকেল আরোহী। 28 কার্যদিবসে শেষ হয় 54 জনের সাক্ষ্য গ্রহণ। টানা 5 কার্যদিবস ধরে চলে শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার যার ইতি টানে প্রসিকিউশন। এদিন শেখ হাসিনার অপরাধ প্রবণ মানসিকতার নানা নজির তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 26 জুন 94 শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু হয়েছে সংবাদ দিলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন আর বলতে থাকেন, মিষ্টি খাও মিষ্টি, আমার একটা প্রতিদ্বন্দ্বী দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ বাঁচাইছে। বলেন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের সুপ্রিম কমান্ডার ছিলেন শেখ হাসিনা, ছিলেন অপরাধের নিউক্লিয়াস ও প্রাণভোমরা। যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস, কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল। শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানান চিফ প্রসিকিউটর। আসামি থেকে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিষয়টি আদালতের উপর ছেড়ে দেন তিনি। প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। অ্যাপ্রুভারের ব্যাপারে বলেছি যে তিনি যেহেতু তথ্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, তার ব্যাপারে আদালত যে দৃষ্টিভঙ্গি নেবেন সেটা আদালতের ব্যাপার। শুধু শাস্তি দিলেই হবে না, হাসিনা ও কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও আবেদন করে প্রসিকিউশন। এই আসামিরা অবৈধভাবে বিপুল বিত্ত বিভবের মালিক হয়েছেন, সেগুলোকে উদ্ধার করে এই ভিকটিমদের মধ্যে বিতরণ করার জন্য আদালতের কাছে আমরা আদেশ চেয়েছি। আগামী সোমবার এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করবে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এরপর মামলাটি রায়ের দিকে যাবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজনীতির মাঠে আলোচনায় থাকা আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবের দম্পতির বিরুদ্ধে প্রায় 275 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 38 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে তারা। এদিকে 33 গুণ বেশি দামে পণ্য কেনায় রেলের 18 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ ও বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সম্প্রতি 3 দেশের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে রাজনীতির মাঠে শুরু হয় নতুন আলোচনা। বিভিন্ন মাধ্যমে এ নিয়ে আলোচনার মাঝেই সাবের হোসেন চৌধুরী দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রায় 275 কোটি টাকার সন্দেহজনক লেনদেন সহ অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে সংস্থাটি। সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে রাজশাহীতে রেলওয়ের প্রায় 2.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ও বর্তমান 18 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রাক্কলন কমিটি থেকে বাজার দর যাচাই না করে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকৃত মূল্যের চেয়ে কোনো ক্ষেত্রে 33 গুণ পর্যন্ত দর নির্ধারণ করে দরপত্র আহ্বানপূর্বক মূল্যায়ন কমিটি, অনুমোদনকারী কর্মকর্তা এবং ঠিকাদারের সহায়তায় 2,18,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাৎ করার অপরাধে এদিন 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক এএসপি জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাশের হার ও জিপিএ 5। মোট পাশের হার 58.83, যা 2 দশকের মধ্যে সর্বনিম্ন। এবারও পাশের হার ও জিপিএ 5-এ এগিয়ে মেয়েরা। নিম্নগামী ফলাফলের কারণ অনুসন্ধানে কাজ করবে শিক্ষা বোর্ড। এই আনন্দ স্বপ্ন ছুঁয়ে দেখার, এই আনন্দ আরও এক ধাপ এগিয়ে যাওয়ার।
12 বছর সাধনার ফল হাতে ধরা দিয়েছে। তাই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। আমরা চারজন ছোটবেলার ফ্রেন্ড, আমরা সবাই একসাথে ভালো রেজাল্ট করেছি। বৃহস্পতিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার পাশের হার 58.83%। গত বছরের তুলনায় পাশের হার কমেছে 18.95%। জিপিএ 5 কমেছে প্রায় 77,000। আব্বু আম্মু যে খুশি হয়েছে এই জিনিসটা আমার কাছে আসলে ম্যাটার করে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারে শীর্ষে ঢাকা বোর্ড। সর্বনিম্ন পাশ করেছে কুমিল্লায় 48.86%, আর সবচেয়ে কম জিপিএ 5 সিলেট বোর্ডে। বরাবরের মতো এবারও ভালো ফলাফলে এগিয়ে মেয়েরা। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠান 1388টি থেকে কমে 345টিতে নেমেছে। শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে 65 থেকে 202টিতে পৌঁছেছে। আমরা সবাই খুব খুশি, আমি বলে বুঝাতে পারবো না। শুকরিয়া। আন্তঃশিক্ষা বোর্ড বলছে যথাযথ প্রক্রিয়ায় মূল্যায়নের কারণে প্রকৃত পাশের হার বের হয়ে এসেছে, আর নিম্নগামী ফলাফলের কারণ অনুসন্ধানে কাজ করার কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। মার্কিং করবেন, বেশি বেশি দিয়ে পাশের হার বাড়াতে হবে, এরকম কোনো প্রশ্নই ওঠে না। বোর্ডের তরফ থেকে এইটি কোনো থাকার প্রয়োজনই নেই এই ধরনের ভাবনা। এদিকে এইচএসসির নিম্নগামী ফলাফলের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ সহ অংশীজনদের নিয়ে পর্যালোচনার জন্য একটি প্যানেল গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। আমরা শিক্ষাবিদ, গবেষক, নীতি নির্ধারক নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করছি, যারা ডেটা বিশ্লেষণ করে শেখার মূল ঘাটতিগুলো চিহ্নিত করবেন। এবার 11টি বোর্ডের অধীনে 12,35,661 জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে মশাল মিছিল করেছেন দুই পাড়ের মানুষ। অতীতের কোনো সরকার তিস্তা পাড়ের মানুষের কথা চিন্তা করে কোনো পদক্ষেপ না নেওয়ায় অন্তর্বর্তী সরকারের সময় মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। তিস্তার দুপারে মশাল হাতে হাজারো মানুষ, দাবি একটাই, নভেম্বরেই শুরু করতে হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ। বৃহস্পতিবার সন্ধ্যায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে রংপুরের কাউনিয়ার দ্বিতীয় তিস্তা সেতু পয়েন্টের দুই পাড়ে এই মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। মশালে আলোকিত হয়ে ওঠে তিস্তার দুই পাড়। এর আগে আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু ও তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি বক্তব্য রাখেন। এ সময় বক্তারা জানান, অতীতের কোনো সরকারই তিস্তা পাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি। সে কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা। একই দাবিতে কর্মসূচি পালিত হয় কুড়িগ্রামের রাজারহাটেও। নিজেদের অস্তিত্ব রক্ষায় তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিকল্প দেখেন না স্থানীয়রা। তিস্তা পাড়ের অনেক মানুষ ভিটা বাড়ি ছেড়ে এই এলাকা থেকে অন্যত্র চলে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষের যে চোখের পানি, এই চোখের পানি আমরা আর দেখতে চাই না। আমরা চাই যে এই তিস্তা প্রকল্পটা অতি সত্বর যেন বাস্তবায়ন হয়। আমার বাড়ি চারবার ভাঙছে, নিঃস্ব হয়ে বাঁধের রাস্তায় আছি, বাড়ি করার মতো কোনো জায়গা নাই। তড়িৎ গতিতে আমাদের এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর কথা ছিল আগামী বছরের জানুয়ারিতে, তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় জানুয়ারিতে নয়, এবছরের নভেম্বর থেকেই কাজ শুরুর দাবি তিস্তা পাড়ের বাসিন্দাদের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা পাড়ের মানুষের বঞ্চনা লাঘবের দাবিতে মশাল মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে মিছিলটি টিএসসি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, উত্তরবঙ্গকে নিয়ে প্রতিটি রাজনৈতিক দল স্বার্থ হাসিল করলেও যথাযথ উন্নয়ন হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি মিছিলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বলেন, তিস্তা পাড়ের মানুষের ন্যায্য দাবিকে উপেক্ষা করার কোনো যৌক্তিক কারণ নেই। বর্ষাকালে উত্তরবঙ্গের কৃষি জমিতে পানির বন্যা বয়ে যায়, খরা মৌসুমে কৃষকরা পানি পায় না, তাদেরকে খরায় কাটাতে হয়। আমাদের দাবি ছিল জুন মাসের মধ্যে এটি বাস্তবায়ন করার কথা, কিন্তু আমরা সেক্ষেত্রে গড়িমসি দেখছি এবং এর কোনো অগ্রগতি নেই। আমরা যখন প্রধান উপদেষ্টা চীন সফর করলেন,
তখন আমরা আশাবাদী হয়েছিলাম যে হয়তো ওনার সফরের পরে আমরা সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা পাবো বা রোড ম্যাপ পাবো, কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা তারপরে প্রায় 5 মাস অতিবাহিত হলেও এর কোনো রকম উন্নতি দেখিনি। ভারতের ত্রিপুরায় কুপিয়ে হত্যা করা 3 বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট পুলিশের মাধ্যমে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার 3 বাংলাদেশি 2-3 দিন আগে ভারতে প্রবেশ করেন। ধারালো অস্ত্র ও তীর ধনুক নিয়ে তাদের উপর হামলা চালায় ভারতীয়রা। এতে ঘটনাস্থলেই 3 জন মারা যান। নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের জুয়েল মিয়া, বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া এবং কবিলাসপুর গ্রামের সজল মিয়া। আমরা এখন জ্বালিয়েছি ঘাট থেকে লাশ সম্পর্কে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ 3 দাবিতে টানা 5ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপি ও শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকেও সমাধান না হওয়ায় 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। সমাধান না হলে আমরণ অনশনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। এখনও দাবি আদায়ে অনড় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। টানা 5ম দিনের মতো অবস্থান করছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। 20% বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রমে না ফেরার হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষকরা। তারা অ্যাকচুয়ালি তামাশাই করতেছে, প্রতারণা করতেছে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব না। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষকরা 20% প্রজ্ঞাপন জারি করে শুরুতে 10% এবং পরবর্তী বাজেটে বাকি 10% করার প্রস্তাব দেন। তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে উপদেষ্টা বলেন, 5%-এর বেশি বৃদ্ধি করা সম্ভব নয়। এখন যেখানে টাকা নেই সেখানে আমাদের পক্ষে এর থেকে বেশি দেওয়া সম্ভব হচ্ছে না। সো এটা তাদেরকে জানিয়েছি। দ্বিতীয়ত আমি বাড়তি আরেকটা কথা যেটা বলেছি, সামনের বছর বাজেটে যেন আরও কিছু শতাংশ বৃদ্ধি যদি করা যায় তাহলে আমরা সেটার জন্য আমরা সুপারিশ করব। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক প্রতিনিধিরা জানান, শুক্রবার দুপুর 2টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করলে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন তারা। সেই সঙ্গে চলবে শিক্ষকদের কর্মবিরতিও। আমাদের প্রতি সরকারের কোনো দয়া না হয়, আমরণ অনশন করতে করতে আমরা শিক্ষকরা এখানেই মৃত্যুবরণ করব। বিভিন্ন সংস্থার চাপে শিক্ষা উপদেষ্টা বৈঠকের নামে প্রহসন করেছেন বলেও অভিযোগ করেন শিক্ষকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় অনুষ্ঠিত হলো গ্রিন স্কিলস সামিট। আয়োজনে গুরুত্ব পায় সবুজ জ্বালানি খাতে নারীর নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ আর্কিটেক্টস ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকায় নিযুক্ত জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশনের প্রধান উলরিখ গ্লেপম্যান, ওয়ার্ল্ড ব্যাংক এবং বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ প্রতিনিধিরা। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নারীদের দক্ষতা ও নেতৃত্ব ছাড়া টেকসই জ্বালানি রূপান্তর সম্ভব নয়। নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে নতুন প্রজন্মের নারীদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই বলেও জানান তিনি। দিনব্যাপী সামিটে কর্মশালা, প্যানেল আলোচনা ও নেটওয়ার্কিং সেশনে নারীদের সবুজ জ্বালানি খাতের সম্পৃক্ততা ও নেতৃত্ব বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়। আফগানিস্তানের তালেবান সরকারকে ভারতের দালাল হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের দাবি, নয়াদিল্লির হয়ে প্রক্সি যুদ্ধে জড়িয়েছে কাবুল। এ কারণেই সীমান্তে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। এদিকে তালেবান সরকারের দাবি, পাকিস্তানের অনুরোধেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান। এর মধ্যেই দুই পক্ষকেই সংযমের আহ্বান জানিয়েছে চীন। কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে 48 ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হলেও নজরদারি না থাকলে এ শান্তি বেশি দিন টিকবে না। জিও নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন শঙ্কা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি দাবি করেন, আফগান তালেবান এখন ভারতের অর্থায়নে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। এ সময় তালেবান সরকারকে নয়াদিল্লির দালাল হিসেবেও আখ্যা দেন তিনি।
আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন যুদ্ধ করতে তারা আগ্রহী না, তবে তাদের উপর হামলা করা হলে ছেড়ে কথা বলবে না ইসলামাবাদ। তিনি এও জানান প্রয়োজনে যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সৌদি আরবও হস্তক্ষেপ করবে। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য সব সংঘাতের মতো পাকিস্তান আফগানিস্তান দ্বন্দ্ব সমাধানের আশ্বাস দেন। ট্রাম্পের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তালেবানের অনুরোধে ও পারস্পরিক সম্মতিতেই এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। তবে কাবুল পাল্টা দাবি করেছে যে ইসলামাবাদের অনুরোধেই তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন অনির্দিষ্টকালের জন্য এটি বহাল থাকবে। দুই পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে সংঘাত সমাধানের আহ্বান জানিয়েছে চীন। চীনা বিশ্লেষকরা সতর্ক করছেন যে এই সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু পাকিস্তান নয়, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নিরাপত্তাকেও হুমকিতে ফেলতে পারে। এদিকে সীমান্ত সংঘর্ষের জেরে আফগান ট্রানজিট ট্রেডও স্থগিত করেছে পাকিস্তান। করাচি বন্দরে আফগানিস্তানগামী সব কন্টেইনার নামিয়ে ফেলতে এবং নতুন ট্রানজিট পারমিট বাতিল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে বেশি ব্যস্ত পায়ে হাঁটা ক্রসিং জাপানের টোকিওর শিবুইয়া ক্রসিং। এ পথ দিয়ে প্রতিদিন 1.5 থেকে 2.5 লাখ মানুষ একসঙ্গে রাস্তা পার হয়। চারপাশে বিশাল স্ক্রিন, বিলবোর্ড আর নিরবচ্ছিন্ন মানুষের স্রোত। এ রাস্তাকে অনেকেই জাপানের টাইম স্কোয়ার হিসেবে আখ্যা দিয়ে থাকেন। আর এই মোড়েই রয়েছে হাচিকো কুকুরের মূর্তি, যা বিশ্বস্ততার প্রতীক। জাপানের টোকিও থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। শিবুয়া স্টেশনের ঠিক সামনে এই ক্রসিং যেন টোকিওর দৈনন্দিন জীবনের মঞ্চ। প্রতিটি সিগন্যাল বদল মানে নতুন এক ঢেউ। চারদিক থেকে ছুটে আসে 2000-এরও বেশি মানুষ, পেরিয়ে যায় মুহূর্তে। এই দৃশ্য শুধু ব্যস্ততার নয়, বরং শৃঙ্খলা ও তালমিলের এক অনন্য উদাহরণ। 24 ঘন্টা জেগে থাকা এই ক্রসিং এর আলো আর ভিড়কে তুলনা করা হয় নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের সঙ্গে। টাইমস স্কোয়ারের মতো এখানেও মানুষ শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, বরং আসেন এই মুহূর্তের অংশ হতে। শিবুইয়া টোকিওর অন্যতম ব্যস্ত ও জাঁকজমকপূর্ণ এলাকা। এখানে এলেই নানা দেশের মানুষের সাথে দেখা হয়, আর এখানকার জাপানি খাবারও বেশ বিখ্যাত। শিবুয়ার এই ক্রসিং এর পাশে দাঁড়িয়ে আছে বিখ্যাত হাচিকো কুকুরের ব্রোঞ্জ মূর্তি। 1923 সালে জন্ম নেওয়া আকিতা জাতের এই কুকুরটি প্রতিদিন মালিকের জন্য স্টেশনে অপেক্ষা করত। মালিক মারা যাওয়ার পরও প্রায় 10 বছর সে একই জায়গায় আসতো প্রতিদিন। তার এই বিশ্বস্ততার গল্প জাপানি সংস্কৃতির এক অনন্য উদাহরণ। হাচিকোর বিশ্বস্ততার গল্প জাপানিজদের পাশাপাশি সারা বিশ্বে বিখ্যাত। হাচিকোর নামে এখানে নানা অনুষ্ঠান হয়। বিশ্বের দূর দূরান্ত থেকে মানুষ আসে হাচিকোকে দেখতে এবং তার সাথে ছবি তুলতে। শিবুয়া ক্রসিং এখন টোকিওর প্রতীক। প্রযুক্তি, বিনোদন ও জনজীবন একসঙ্গে মিলেমিশে গেছে এই জায়গায়। এখানেই শুটিং করা হয় লস্ট ইন ট্রান্সলেশন, দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মতো জনপ্রিয় সব সিনেমা। সন্ধ্যা নামলেই বদলে যায় শিবুয়ার চেহারা। খোলা আকাশের নিচের রেস্তোরাঁ, লণ্ঠনের আলো, রাস্তার শিল্পী আর সঙ্গীতের আবহে টোকিওর রাস্তার প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই ক্রসিং। প্রতিদিন এখানে আসে প্রায় 50,000-এর বেশি বিদেশি পর্যটক। হাচিকোর গল্প থেকে শুরু করে আজকের এই ডিজিটাল বিলবোর্ড, 100 বছরের পরিবর্তন দেখেছে এই শিবুয়া ক্রসিং। শিবুয়া ক্রসিং যেন জাপানের দৈনন্দিন জীবনের খোলা মঞ্চ। জাপানের শিবুয়া ক্রসিং থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন নাহিদ রানা ও নাইম শেখ। প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়াও ফিরেছেন সৌম্য সরকার। ইনজুরির জন্য এই সিরিজেও সুযোগ হয়নি লিটন দাস ও পারভেজ হোসেন ইমনের। আফগানিস্তানের বিপক্ষে ভরাডুবির এক সিরিজ। দেশে ফিরে বিমানবন্দরে সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয় ক্রিকেটারদের। সেই রেশ না কাটতেই মাঠে নামতে হবে আরও একটা সিরিজে। দেশের ক্রিকেটের পাইপলাইনের যে অবস্থা, তাতে দলে বড় পরিবর্তনের সুযোগ নেই। অফ ফর্মের জন্য কেউ বাদ পড়েন, আবার আহামরি পারফর্ম না করেই অনেকে সুযোগ পেয়ে যান স্কোয়াডে। উইন্ডিজের বিপক্ষে ঘোষিত স্কোয়াডেও তার ব্যতিক্রম হয়নি।
আফগানিস্তানের বিপক্ষে মাত্র এক ওয়ানডে খেলে পরের সিরিজেই বাদ পড়েছেন নাইম শেখ। তার সঙ্গে জায়গা হারিয়েছেন পেসার নাহিদ রানা। নাইমের মতো এই পেসারও আফগানদের বিপক্ষে খেলেছিলেন মাত্র একটা ওয়ানডে। টপ অর্ডারে পরিবর্তন একটাই, ভিসা জটিলতায় সম্প্রতি আরব আমিরাত যেতে না পারলেও এই সিরিজের স্কোয়াডে ফিরেছেন সৌম্য সরকার। স্কোয়াডের নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন। লিস্ট এতে প্রায় 100 ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা মিডল অর্ডার এই ব্যাটার প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে স্কোয়াডে। যদিও সদ্য সমাপ্ত এনসিএল টি20-তে আহামরি পারফর্ম করেননি। 5 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে 118 রান। মিডল অর্ডারের অভিজ্ঞতার অভাব স্পষ্ট হলেও উপেক্ষিতই থেকেছেন সবশেষ ডিপিএলে দারুণ পারফর্ম করা মোসাদ্দেক হোসেন সৈকত। চলতি বছর 7 ওয়ানডেতে 20 গড়ে রান করেও স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। বাদ দেয়া হয়নি কোচের পছন্দের শীর্ষে থাকা জাকের আলী অনেককে। সব ফরম্যাট মিলিয়ে টাইগার জার্সিতে শেষ 6 ম্যাচে 3 ডাক মারা শামীম পাটোয়ারিকেও দলে রেখেছেন নির্বাচকরা। স্কোয়াডে 2 স্পেশালিস্ট স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। পেস আক্রমণে তাসকিন ফিজের সঙ্গে আছেন তানজিম সাকিব ও হাসান মাহমুদ। মেহেদী মিরাজের নেতৃত্বে দলের বাকি সদস্যরা হলেন নাজমুল শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়া দলের সামনে ছন্দে ফেরার চ্যালেঞ্জ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। নিয়মিত অনুশীলন বাতিল করলেও বাংলাদেশে আসার পরদিনই ঐচ্ছিক অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজ দল। মিরপুরের একাডেমি মাঠে শিষ্যদের নিয়ে লম্বা সময় অনুশীলন করেন কোচ ড্যারেন সামি। অনুশীলনের ফাঁকে শেরি বাংলার উইকেটও দেখেছেন ক্যারিবিয়ান কোচ। বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ আছে একই রেখায়, ব্যর্থতার গ্লানি বয়ে বেড়াচ্ছে দুদল। ক্যারিবিয়ানরা মাত্রই সাদা পোশাকে ভারত থেকে এসেছে হোয়াইট ওয়াশ হয়ে। রঙিন পোশাক নিয়ে বেশ সিরিয়াস সফরকারীরা। ঢাকায় পা রেখেই বাতিল করা হয়েছে ক্যারিবিয়ানদের শিডিউল অনুশীলন, তবে মাঠে ঠিকই দেখা গেছে তাদের। বিসিবির একাডেমি মাঠটা বেশ চেনা ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামির। ক্রিকেট ক্যারিয়ারে জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে বহুবার এসেছেন, অনুশীলন করেছেন, তবে এবার রোলটা ভিন্ন। এসেছেন ক্যারিবিয়ানদের গুরু হয়ে। মাঠকর্মী থেকে সাপোর্ট স্টাফ সবাই চেনা কিংবদন্তির, তাই তো তাকে সবাই বরণ করে নিলেন হাসি মুখে। ঐচ্ছিক হলেও এদিন স্কোয়াডের প্রায় অর্ধেক ক্রিকেটারই এসেছেন অনুশীলনে। ব্যাটিং বোলিংয়েই বেশি সময় কাটিয়েছেন সামি, ধরিয়ে দিয়েছেন ভুলগুলো। বোলারদের নিয়েও কাজ করেছেন আলাদাভাবে, বিশেষ করে স্পিনারদের নিয়ে। মিরপুরের উইকেট বরাবরই স্পিন সহায়ক, তাই তাদের নিয়ে আলাদাভাবে সময় দিয়েছেন ক্যারিবিয়ান কোচ। তবে বাংলাদেশ এদিন ছিল বিশ্রামে। ব্যর্থতার মাঝে আছে তারাও, যদিও সফরকারীরা বেশি সিরিয়াস। ঠিকই অনুশীলন করেছেন ক্রিকেটাররা। মাঠ ছাড়ার আগে শেরে বাংলার উইকেটটাও দেখে নিয়েছেন ড্যারেন সামি, তুলে নিয়েছেন ছবিও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আইনি ভিত্তি ছাড়া সনদে সই করবে না এনসিপি। পিআর দাবির সুরাহা না করায় অনিশ্চিত জামায়াত। নোট অফ ডিসেন্ট অন্তর্ভুক্ত থাকলে সিদ্ধান্ত নেবে বিএনপি, আশা ছাড়ছে না কমিশন। রাকসুতে ভোট উৎসব শেষে চলছে গণনা। কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ। ছাত্রদল শিবিরের ফলের জন্য অপেক্ষা করতে হতে পারে সকাল পর্যন্ত, জানালেন উপাচার্য। চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুনে জ্বলছে তোয়ালে কারখানা। ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে নৌবিমান বাহিনী, বিজিবিও। দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা। এ ছিল প্রবাসের সময়ে। সঙ্গেই থাকুন সময়ের।